ছিল এই চক্রান্ত? নরেন্দ্র ওয়ালিয়ার মৃত্যু কি একটা ন্যাচারাল ডেথ ছিল নাকি মার্ডার? আর এমনই বা কি তারা ছিল যে তার ছোট ভাইকে কোনো খবর না দিয়েই নরেন্দ্র শেষকৃত্য করে ফেলা হলো? সন্দেহের বীজ বপন করা হয়ে গেছে, এখন প্রশ্নের গাছ উঠতে শুরু করেছে, কিন্তু তদন্তের জন্য নরেন্দ্রের দেহ আর নেই। এই নওজাদ ওয়ালিয়া নিজের অভিযোগ অফিসিয়ালি করতে রাজি আছে? স্যার, উনি আমাদের প্যারিস থেকে একটা চিঠি পাঠাবেন বলেছেন, যেখানে সতবন্ত ওয়ালিয়ার বলা পুরো বিবরণ লিখে পাঠিয়েছেন। মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছিল, লাশের অন্ত্যেষ্টিও হয়ে গেছে। আর সত্যি সত্যি এই নওজাদ ওয়ালিয়ার কথায় যদি কোনো কারণ থাকে, তাহলে সাসপেক্ট তো অনেকেই। সতবন্তের ভাই হলো মঞ্জিত সন্ধু, আর তার বাবা হলো লঘবীর সন্ধু। এমনকি সতবন্ত নিজেও সাসপেক্ট, কারণ সে নিজেই ক্রিমিশনের পারমিশন দিয়েছেন। আর তাছাড়াও প্যারিসে থাকা নরেন্দ্র ওয়ালিয়ার ছোট ভাই সরবজিৎ ওয়ালিয়াকে ইনফর্ম না করে তুমি ইনভেস্টিগেশন শুরু করো, কিন্তু খুব সাবধানে, ধীরে ধীরে। কারণ এসব লোকগুলোকে আমরা উঠিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেট করতে পারি। যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে এদের কাছে প্রমাণ থাকবে এটা বলার জন্য যে যখন মৃত্যু হয়েছে তখন আমরা ছিলামই না। স্যার, নবজত ওয়ালিয়ার কাছে কোনো প্রমাণই নেই, ওনার শুধুমাত্র সন্দেহ। সন্দেহের মানে হচ্ছে 50-50 মতো একটা ব্যাপার। এখন আমাদের এটা খুঁজে বার করতে হবে, এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার নাকি এসব কিছু হয়নি। আমাদের কাছে না কোনো এফআইআর দায়ের হয়েছে, না কোনো অভিযোগ, শুধুমাত্র কোনো একজনের সন্দেহ যে হয়তো নরেন্দ্র ওয়ালিয়ার ডেথ স্বাভাবিক নয়। এজন্য আমাদের ইনফর্মারদের অ্যাক্টিভেট করব না। ওকে স্যার, বুঝতে পেরেছি। তদন্ত শুরু করে দাও, দেখো কি পাওয়া যায়, যদি কিছু পাওয়ার থাকে তো। আর এভাবেই শুরু হলো একটা গোপন পুলিশি তদন্ত। এটা অন্যান্য তদন্তের চেয়ে আলাদা ছিল। এই কেসে এটাই খোঁজ নেওয়ার দরকার ছিল যে কি হয়েছিল আর কিভাবে। এটাও বলা যেতে পারে যে এই তথ্যই খুঁজে বের করার দরকার ছিল যে 27শে অগস্ট রাতে কি ঘটেছিল। একটি মৃত্যুর তদন্ত করা হচ্ছিল এটা জানার জন্য যে সেই মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি খুন। দে ভাই, একটা বড় দেখে চা দে। 2 মিনিট দাদা, এক্ষুনি দিচ্ছি। এই নিন দাদা। হ্যাঁ দে। ভাই, খুব খারাপ লাগলো শুনে। কি? এই যে লঘবীর সন্ধু আছে না, ওর মেয়ের বিয়ের ঠিক একদিন আগেই নাকি জামাই মারা যায়। হ্যাঁ, ভাই, একেই বলে অপয়া কপাল। ঠিকই বলেছেন দাদা। আর দেখুন না, প্যারিস থেকে এসেছিল নরেন্দ্র দাদা, আর ওই হোটেলও আছে নাকি ওখানে। নিজের শালার বিয়েতে এলো আর নিজেই মরে গেল। আমি তো এটাও শুনলাম পরের দিন শালাবাবুর বিয়েও হয়ে গেল। এটাই আমার একটু অদ্ভুত লাগছে। আর এই কথাটা নিয়েই তো সারা গ্রামে আলোচনা হচ্ছে। এটা কোনো কথা হলো? একদিন আগে বাড়ির জামাই মারা গেল, আর পরের দিন ছেলের বিয়ে দিয়ে দিলে। মেয়ের তরফ থেকে কেউ কোনো আপত্তি করেনি? ওই বেচারিরা কি আর করবে, এতগুলো টাকা যে বিয়ের পেছনে খরচা করে ফেলেছে। আচ্ছা, একটু আগে তুমি বলছিলে যে এই নরেন্দ্রর প্যারিসে কোনো হোটেল আছে। আরে অনেক বড় লোক দাদা, সেই জন্যই তো লঘবীর ওর মেয়েটাকে বিয়ে দিল ওখানে, নাহলে কে দিত? কেন? এই নরেন্দ্রর মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? বয়স দাদা, বয়স। এখন দেখুন, এই নরেন্দ্র সতোয়ান্তের বর, সতোয়ান্তের বাবা লঘবীরের থেকেও বয়সে বড়, তার মানে জামাই শ্বশুরের থেকেও বড়। তেরি, এটা আবার কি হলো? সবই টাকার খেলা, টাকা টাকা। কটার সময়? এই ধরুন 4টে 4:30 সময়। ঠিক আছে, যখন ফ্যামিলি আসবে সব ডিটেলস নিয়ে নেব। সমস্ত ডিটেলস আপনি মিউনিসিপ্যালিটি পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ। আর ওখানে একটা ডক্টর সার্টিফিকেট দরকার। হ্যাঁ, ওটা তো ভীষণ জরুরি, ওটা ছাড়া তো মুখাগ্নি হবে না। আচ্ছা, ধরে নিন যে কেউ আনতে পারলো না ডক্টর সার্টিফিকেট, তাহলে কিছু না কিছু করে অ্যাডজাস্ট করতে পারবেন তো? ভাই, তুমি আমাকে মারবে নাকি? আরে না না, আমি আমার কথা বলছি না, আমি শুধু একটা কথা শুনেছিলাম। কি শুনেছিলে? এই যে মন্তারপুরের যে লঘবীর সন্ধুবাবু আছেন, তার জামাই নরেন্দ্র ওয়ালিয়ার অন্তিম সৎকার খুব তাড়াতাড়ি হয়েছিল, আর ওদের কাছে কোনো সার্টিফিকেটও ছিল না। আরে ভাই, তুমি যা শুনেছো সেটাকেই বিশ্বাস করেছো। প্রথম কথা হচ্ছে, ওই ভদ্রলোকের অন্তিম সংস্কার এখানে হয়নি। তার মানে এই এলাকায় অন্য কোনো শ্মশানও আছে? না তো, বহুদূর পর্যন্ত এই একটিই আছে, কিন্তু ওনারা তো শ্মশানে নিয়েই যাননি, কোনো ফাঁকা জায়গায় করে দিয়েছেন। এমনি করে দিয়েছেন চুপচাপ? চুপচাপ করেছিল কি লুকিয়ে করেছিল সেটা তো ওরাই জানে। আমি শুধু এইটুকু বলতে পারি, এখানেও সব করা হয় না। আমি এটাও শুনেছি ওনার ক্ষেত্রে সার্টিফিকেটও নেওয়া হয়নি, না পঞ্চায়েতের কোনো কাগজ ছিল। 4 জন গেল, অন্তিম সংস্কার করে দিল, আর পরের দিন লঘবীর মঞ্জিতের বিয়ে দিয়ে দিল। বলো, তুমি এরকম কখনো শুনেছো? তার মানে হচ্ছে ভুলভাল তো কিছু হয়েছিল। আমারও সেটাই মনে হয়। যেমন? যে পরিবারে বিয়ে হচ্ছিল সেখানেই কিছু একটা প্রবলেম আছে। তাই নাকি? আর নয় তো কি। দেখো, কোনো না কোনো দিন এই পর্দা ফাঁস হবেই, সবার মুখোশ খুলে যাবে।
সত শ্রী আকাল বাবা। সত শ্রী আকাল মা, কেমন আছিস তুই? ওই আছি আর কি। তুই শক্ত হ। দেখ, নিজের মেয়ের কথা তো তোকে ভাবতে হবে। সবকিছু এত সহজ নয় বাবা। নরেন্দ্রর মৃত্যু শোক থেকে বেরোচ্ছি, তবে খুব আস্তে আস্তে। তোর দেওরের খবর কি? ও খুব কষ্টে আছে। সময় তো লাগবেই বাবা। সত্যিটা এত সহজে মেনে নেওয়া যায় না। তুমি কোন সত্যিটার কথা বলছো? আসল সত্যিটা হলো টাকা, সরবজিৎ, টাকা। তুমি কি দেখতে পাচ্ছ না কিভাবে সতপান নরেন্দ্র দাদা সবকিছু নিজের নামে করছে? হ্যাঁ তো, ও তোর স্ত্রী, হরপ্রীতের মা। ও নিজের নামে করবে না তো কার নামে করবে? আমার সতবন্তের আভাব তাদের মতন লাগছে না যাদের স্বামী হঠাৎ করে মারা গেছেন। কিছু তো একটা হয়েছে, মানে যেন সতপন্ত আগের থেকে জানতো যে তার স্বামী মারা যাবে। অনেক গন্ডগোল আছে স্যার। হ্যাঁ স্যার, লোকটার লাশের সৎকার করা হয়নি, বরং তাকে গায়েব করা হয়েছে, আর তাও খুব তাড়াতাড়ি। আর স্যার, মেডিকেল সার্টিফিকেট নিয়েও কথা হচ্ছে। মানে প্ল্যান হতেও পারে। স্যার, এই যে সান্ধু পরিবার, এর মধ্যে কোনো গন্ডগোল আছে। যেমন ওই বাড়িটা যেখানে লকবীরের বদলে মঞ্জিত থাকে। আরে খুব ভালো মানুষ ছিল নরেন্দ্র ভাই, খুব গল্প করতে ভালোবাসতো। বোঝাই যেত না যে অত বড় একজন মানুষ। খুব হাসি খুশি ছিল। আচ্ছা দাদা, শুনেছি অনেক বছর পরে ফিরেছিল। ওদের আত্মীয়র বাড়ি তো সব এখানেই, তাই না? এই গ্রামে? না বাবু, ওনার এক ভাই এখানে আছে। উনিও ওনার মতো বিদেশেই থাকে। নরেন্দ্র বাবু এই গাঁয়ের জামাই ছিল। ওনার প্রথম পক্ষের স্ত্রীও এই গ্রামেরই। প্রথম স্ত্রী? ওর নাম ছিল কোমল। বেচারি 15 বছর আগে মারা গেছে। এরপর নরেন্দ্রবাবু আর একটা বিয়ে করে নিল সতওয়ানদের সঙ্গে। পুরো গ্রামের লোক অবাক হয়ে গেল। কিন্তু কেন? আরে দাদা, সতওয়ান্ত এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। অন্য গ্রামের ছেলেরাও ওকে নিয়ে আলোচনা করত, কিন্তু ও নরেন্দ্রকে বিয়ে করতে রাজি হয়ে গেল। বর নিজের বাবার থেকেও বড়। এইরকম এই গ্রামে আগে কখনো হয়? আসল ব্যাপারটা হলো দাদা, সম্পর্ক লোক দেখে নয়, ওর পয়সার সঙ্গে করা হয়েছে। লকবীর জানতো যে নরেন্দ্র বিদেশে সেটেল। সবাই জানতো যে নরেন্দ্রর অনেক টাকা আছে। এই জামানায় তো টাকা ছাড়া আর কিছুই নেই। পয়সা থাকলে নাক ব্যাকা হোক বা দেখতে খারাপ, সব চলে যাবে। এটা ঠিক বলেছেন। যদি দেখা যায় তো এক ঢিলে দুই পাখি মেরেছে। সেটা কিভাবে? নরেন্দ্রের সঙ্গে বিয়ে দিয়ে নিজের মেয়েকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে। আর দ্বিতীয়, আগে কেমন ভাঙাচোরা ঘরে থাকতো, আর এখন দেখো কি বিশাল বাড়ি বানিয়েছে। স্যার, এই বড় বাড়িটা যেখানে মঞ্জিত এখন বাস করছে, আসলে ওই বাড়িটা ওর নয়। ওই বাড়িটা তো নরেন্দ্র কিনেছিল। দুজনে ওখানে শুধু থাকতো দেখাশোনা করার জন্য। আর এই হলো স্যার তার প্রমাণ। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই মান্তারপুরের বাড়িটা না, ওটা তো নরেন্দ্রবাবুর বাড়ি। উনি আর বেঁচে নেই। আর কাগজ কার নামে রয়েছে? দেখুন, বাড়িটা ছিল তো প্রকাশ সিংয়ের, কিন্তু নরেন্দ্রবাবু প্রকাশ সিংয়ের থেকে বাড়িটা কিনে নেয়। আর তারপর যখন নরেন্দ্রবাবুর সঙ্গে সতন্তের বিয়ে হয়, তখন সতন্তের নিজের নামে বাড়ির কাগজপত্র চলে আসে। তারপর 2 বছর পরে নরেন্দ্র সতওয়ান্ত ওয়ালিয়া পুরো গোটা বাড়িটাই সতন্তের বাবা লকবীর সান্ধুর নামে করে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাগজের কপি আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই। আর শুনুন, চুপচাপ। তো 2 বছর আগে এই বাড়ি লকবীরের নামে হয়ে গিয়েছিল। তাহলে নরেন্দ্র ওয়ালিয়াকে কেন মারবে? বাড়ি তো আগেই ওর নামে হয়ে গেছিল। আর এই সতওয়ান্ত কেন মারতে যাবে? প্যারিসে নরেন্দ্র যা কিছু আছে সব তো সতওয়ান্তেরই। স্যার, দুজন ছাড়া কোনো থার্ড কানেকশনও থাকতে পারে, বা হয়তো ফোর্থ। স্যার, যেভাবে বডির অন্তিম সংস্কার শ্মশানে না করে অন্য জায়গায় করা হয়েছে খুব তাড়াতাড়ি, আর তাও আবার কোনো মেডিকেল সার্টিফিকেট ছাড়াই, এটা থেকে তো বোঝাই যাচ্ছে কোনো না কোনো গন্ডগোল তো আছেই। এটা তো ঠিক যে নরেন্দ্র ওয়ালিয়ার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছিল। খোঁজ করার চেষ্টা করেছিলাম আমি স্যার, হার্ট অ্যাটাকই তো মনে হয়েছে। আর ওদের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, আমি ওর সঙ্গে কথা বলি। কোনো থার্ড পার্সনকে ইনভলভ করতে বারণ করেছিলাম না? তাহলে তুমি ওই নিম্নকে জিজ্ঞাসাবাদ করতে কেন এখানে ডেকেছো? স্যার, ওকে তো ডাকতেই হতো। যদি ওখানে জিজ্ঞেস করতে যেতাম তাহলে সবাই ব্যাপারটা জেনে যেত। আমি খোঁজ নিয়েছিলাম, ওই মেয়েটার ওই বাড়িতে কাজ করে না। আগে না সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি তো কিছু দেখিনি আর শুনিও নি। আমরা সে সব জানি যে তুই কিচ্ছু করিসনি। তুই তো শুধু বিয়ের কাজে সাহায্য করছিলিস। এবার চুপচাপ বলে দে, কি দেখেছিলিস তুই? ওই
সাহেবকে ওই অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সবাই খুব ভয় পেয়েছিল সাহেব। তার ঠিক একদিন আগেই সতফান দিদি সবাইকে খুব বকছিল। কেন? নরেন্দ্র দাদাকে মদ খেতে বারণ করছিল, কিন্তু বাকি সবাই ওনাকে খাইয়েই যাচ্ছিল। আচ্ছা, সকালে তুই যখন ওর ঘরে চা নিয়ে ঢুকলি, তুই পাক্কা জানিস যে ও ঘুমোচ্ছিল, মারা যায়নি? যদি কেউ চোখ বুজে শুয়ে থাকে আর সকালবেলা হয়, তাহলে এটাই মনে হবে না যে সে ঘুমোচ্ছে? যদি কেউ সকালবেলা চা নিয়ে যায়, তাহলে কেউ কি এটা ভাবে যে ও ঘুমোচ্ছে না মরে গেছে? ওই দিন রাতে ওই ঘরে আর কে কে ছিল বল? আমি সত্যি কিছু জানি না। আমি রোজকার মতন কাজ শেষ করে বাড়ি চলে গেছিলাম রাত্রে। আর যখন সকালবেলা চা নিয়ে ঘরে গেলাম, তখন নরেন্দ্র দাদা একলা শুয়েছিল ঘরে। কার ঘর ছিল ওটা? লকবীর বাবুর ঘর ওটা, যেখানে কখনো কখনো অর্জুন দাদাও থাকতো। অর্জুন? এই অর্জুন আবার কে? মঞ্জিত দাদার কোনো বন্ধু, কিন্তু আমি এর থেকে বেশি আর কিছুই জানি না ওনার ব্যাপারে। অর্জুন? আগে হ্যাঁ স্যার, এই অর্জুনের খোঁজ তো এবার নিতেই হয়। হতে পারে ও ওই রাতে ওই ঘরে ছিল। কিন্তু প্যারিস থেকে নবজত ওয়ালিয়া যে লেটার ফ্যাক্স করেছে, সেখানে কোনো অর্জুনের উল্লেখ নেই। তাহলে কি এই অর্জুন সে সময় বাড়িতে ছিল যখন নরেন্দ্র ওয়ালিয়ার মৃত্যু হয়? এ তো বাড়ির কেউ হতেই পারে না। যদি হতো তাহলে এই চিঠিতে নিশ্চয়ই ওর নাম উল্লেখ থাকতো। চক্রান্ত আর সন্দেহ দুই এখনো অবধি হ্যাঁ আর নায়ের দোটানায় ঝুলছে। কিছু তথ্য এরকম ছিল যা ইঙ্গিত করছিল সন্দেহ করাই স্বাভাবিক, কিন্তু কোনো গুরুতর চক্রান্ত বা কোনো খুনের এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন এটাই জরুরি হয়ে দাঁড়িয়েছে যে পুলিশ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিক যে এটা আদৌ কোনো মার্ডার কেস নাকি না। প্যারিসের দাদা না খুব হাসি খুশি ছিল। মানে ওই নরেন্দ্র দা, ওর আমার পান এত ভালো লেগে গেছিল, একবার খেয়েছিল আর বারবার খেতে আসতো। বাহ, দারুণ লাগলো ভাই। ভাই এই অর্জুনের জন্য একটা আরো ভালো পান না বানাও। লাগবে না, আমি এসব পান টান খাই না। ভালো জিনিস সেটা দেখতেই পায় না। আচ্ছা ছেড়ে দাও ভাই। চরণ 3টে পান মানি আমাকে প্যাক করে দাও তো। ঘুরতে ঘুরতে ইচ্ছে হলে কখনো চিবিয়ে নেবো। এটা কি প্যারিস দাদা? কোথায় যাওয়া হচ্ছে? প্যারিস দাদা এখন চেষ্টা করছে একজন পাঞ্জাবি পালোয়ান হওয়ার। এই ভাবছিলাম একটু ঘুরে আসি। আপনার বাড়িতে বিয়ে আর বেড়াতে যাচ্ছেন? আরে চরণ, এখনো 1 সপ্তাহ বাকি আছে, আর ওই বিয়েতে আমার করার মতো কোনো কাজও নেই। একটু ঘুরে নি। আরে পানের মতো সারাদিনের মজা তো একটু নিতে হবে। একেবারে ঠিক বলেছেন দাদা। তো বিয়ের 1 সপ্তাহ আগে উনি পাঞ্জাব দেখার জন্য বেরিয়ে পড়লেন। আমার শুনে এটা খুব খারাপ লেগেছিল। নরেন্দ্র দা মারা গিয়েছেন। হয়তো শরীর টরীর খারাপ হয়েছিল নাকি? বাড়ির লোক গেছিল সাথে? না না, জুন্দা আর ওর পরিবারের লোকেরা তো ছিল না। ও তো মঞ্জিতদার বন্ধু। আচ্ছা, অর্জুনদা এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। নরেন্দ্রদা ওনাকে সাথে নিয়ে বেড়াতে গেলেন। বাকি সবাই তো এখানেই একসাথে ছিল। আচ্ছা আচ্ছা, এই অর্জুন ওই বাড়িতেই থাকতো? হ্যাঁ। আর নরেন্দ্রবাবু যখন মারা গেল, ওই অর্জুন হয়তো ওখানেই ছিল। দেখুন, রাতের সময় কি যে হয়েছে, কারা সাথে ছিল কারা ছিল না, সেটার ব্যাপারে থোড়ি না আমি জানি। কিন্তু একটা কথা তো ঠিক দাদা, অর্জুনদার সাথে নরেন্দ্রদার ভালো জমে গেছিল, বন্ধুত্ব হয়ে গেছিল। নাও ভাই চরণ, আমার স্ত্রী তো আমাকে একা কোথাও ছাড়তেই চায় না, সঙ্গে অর্জুনকে দিয়ে দিয়েছে, সারা দিন দেখছে। এখানে একটা কথা আছে, আমি যদি একাও ঘুরতাম না, তাহলেও ভালো করে টাইম কেটে যেতাম। আর এমন সিকিউরিটি যে পুলিশে চাকরি করে, কনস্টেবল অর্জুন গিল। তাহলে আর কি চিন্তা করছেন দাদা, ভালো করে মস্তি করে আসুন। চলো যাই এবার। খালি হুকুম করুন স্যার। অর্জুন কি পুলিশের লোক? হ্যাঁ দাদা, মঞ্জিতদার প্রিয় বন্ধু একেবারে। দেখুন এবার কিরকম ফেসে গেল। এক তো নরেন্দ্র দাকে বেড়াতে নিয়ে গেল, তারপর নিজেই অন্তিম সংস্কার করলো। মানে ওই গেছিল শেষকৃত্য করতে? এরকমই তো আমি শুনছি। আমি শুনেছি উনি নারকপুর থানায় ডিউটি করতেন। কবে ফিরবে এই কনস্টেবল অর্জুন গিল? কিচ্ছু বলা যাচ্ছে না। হাজিরা দিয়েই নিজের পার্সোনাল কাজে বেরিয়ে গেছে, এটাই ওর অভ্যেস। কি হয়েছে ইন্সপেক্টর? মান্তারপুরে 28শে আগস্ট একটা মৃত্যু হয়েছিল নরেন্দ্র ওয়ালিয়ার। আমরা জানতে পারি যখন ওনার মৃত্যু হয়, আপনারই এক কনস্টেবল অর্জুন গিল, সেও ওখানে উপস্থিত ছিল। অগাস্ট মাসে অর্জুন গিল অনেকগুলো ছুটি নিয়েছিল, বলছিল কোনো একটা বন্ধুর বিয়ে আছে। আমি মানা করলাম, ছুটি ক্যান্সেল করে দিলাম, কিন্তু এই হাজিরা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। খুব বিয়ারা তো ছেলেটা। ছুটি নিল তো নিল, আবার মাঝখানে 4 দিন গায়েব হয়ে গেল। ফোন টোন সব বন্ধ।
শুনলাম কাকে একটা বেড়াতে নিয়ে গেছে, কে একজন এনআরআই কে। কিশোর, আমাকে এই কনস্টেবল অর্জুন গিলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার পাঠাতে পারো? হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠাও। এই কনস্টেবল অর্জুন গিল যেন জানতে না পারে যে আমরা ওকে খুঁজছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার এই কনস্টেবল অর্জুন গিলের বারবার ছুটি নেওয়া আর হাজিরা দিয়ে এই পালিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ঠিক মনে হচ্ছে না। কিন্তু একটা কথা মনে হচ্ছে, যে সময় নরেন্দ্র ওয়ালিয়ার নিয়ম বহির্ভূতভাবে অন্তিম সংস্কার করা হয়েছিল আর এই কনস্টেবল অর্জুন গিল সেখানে উপস্থিত ছিল, তাহলে সে ওই অন্তিম সংস্কারকে আটকালো না কেন? স্যার, হতে পারে এই কনস্টেবল অর্জুন এই ষড়যন্ত্রের অংশীদার। নিশ্চয়ই হতে পারে। আর এটাও হতে পারে যে এই প্ল্যান অনেক আগে করা হয়েছিল। ভাবছি পাঞ্জাবটা ঘুরে নেব। একা ঘুরতে যাবে? না না, একদম হবে না। এ ভাই, যদি তোর ওই বন্ধু আসে অর্জুন হাবিলদার ওর সাথে যাওয়ার জন্য, তাহলে আমার দিক থেকে হ্যাঁ। আপনি খালি বলুন কোথায় যেতে চান, কি দেখতে চান, সব হয়ে যাবে। প্ল্যানটা তখনই হয় স্যার, যখন নরেন্দ্রবাবু পাঞ্জাব ঘোরার সিদ্ধান্ত নেয়। বা হয়তো তারও আগে, ইনফ্যাক্ট অনেক আগে। আর এটাও পসিবল যে নরেন্দ্র ওয়ালিয়াকে প্যারিস থেকে মন্তারপুর এই ষড়যন্ত্রের জন্যই ডাকা হয়েছিল। পুরো 3 মাস আগে জানিয়ে রাখলাম তোমাকে আর জামাইবাবুকে। আমি নরেন্দ্রবাবুর সাথে ফোন করে কথা বলে নিচ্ছি। আমাকে আগে পাঠিয়ে দেবে, আর কোনো অজুহাত দেখিয়ে নিজে আর আসবে না। কোনো চিন্তা করো না তুমি। ষড়যন্ত্র যদি এতটাই গভীর হয়, তাহলে ষড়যন্ত্রের হাতও আমরা অবশ্যই ধরব। প্রথমে আমরা তার উপর ফোকাস করব, তারপর এই ষড়যন্ত্রের আরও এক খেলোয়াড়কে। কিছু জানতে পারলেন আপনি? হ্যাঁ নবজোৎ দেবী, কিছু কিছু খোঁজ পাওয়া গেছে। খুন হয়েছিল না আমার ভাসুর? আগে পসিবিলিটি তো আছে। আমি জানতাম এটাই কিন্তু হয়েছে। নবজোৎ দেবী, আমাদের কাছে এখনো কোনো প্রকৃত প্রমাণ নেই। এখন তো শুধুমাত্র ধুলোটা ঝাড়া হলো, আসল ইনভেস্টিগেশন তো শুরুই হয়নি। তাহলে প্লিজ করুন না। তাহলে আমাদের একটা ফর্মাল কমপ্লেনের প্রয়োজন। যদি আপনি নিজে সেখানে কমপ্লেন দায়ের করেন, তাহলে আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারবো। আপনি কি ইন্ডিয়া আসতে পারেন? আমি যাব। নরেন্দ্র দাদা খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। আপনি বলুন আমাকে কবে আসতে হবে। তো মিসেস নওজাদ ওয়ালিয়ার সন্দেহটা একেবারেই বেবুনিয়াদ ছিল না? একদমই নয় স্যার। স্যার, এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা ষড়যন্ত্র, পাক্কা ষড়যন্ত্র। আহুজা, তোমার কাছে না লাশ আছে না পোস্টমর্টম রিপোর্ট। খুব চালাকির সঙ্গে সমস্ত সাসপেক্টকে তোমাকে ইন্টারোগেট করতে হবে। এদের পেট থেকে কথা বার করার জন্য তোমাকে এবার ময়দানে নামতে হবে। কি কোনো খবর পেলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওনারা বলেছেন আমাকে যে ওখানে গিয়ে একটা কমপ্লেন করতে হবে, তার জন্য ওখানে আমাকে যেতে হবে। তো তাই আমি পরশুর টিকিট কেটে ফেলেছি। নরেন্দ্র দাদা আমাদের জন্য কত কি না করেছে, আর আমরা ওনার জন্য এইটুকু করতে পারবো না? কাকে সন্দেহ করছেন আপনারা? নবজোৎ দেবী, আমাদের শুধু সন্দেহই নয়, আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে যার কারণে এই খুন হয়েছে। ওই ঘরে কিছু না কিছু একটা তো হয়েছে, যা আপনার ভাসুর নরেন্দ্র ওয়ালিয়া একদমই জানতেন না। এখন আমরা সমস্ত সাসপেক্টদের আলাদা আলাদা করে জিজ্ঞাসা করতে পারি। আমাদের কাছে যা সূত্র আছে, প্রমাণ আছে, সেটাই আমাদের অস্ত্র। দেখা যাক কে শুধু চেঁচায় আর কে সত্যি কথা বলে। যে লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই লক্ষ্যই কি ষড়যন্ত্রকে প্রকাশ আনতে চলেছে? প্রকাশ তো পাওয়ারই ছিল, কারণ পারফেক্ট ক্রাইম একটা ভ্রম, একটা মিথ্যা। যারা অপরাধ করেছে তাদের মনে একটা ভুল ধারণা ছিল, যারা নিজেদের অপরাধ লুকোনোর সব রকম চেষ্টা করেছিল এই আশায় যাতে তাদের অপরাধের উপর কখনো আলোকপাত না হয়। এই কেসে চক্রান্ত করে সবচেয়ে বড় অপরাধকে রূপ দেওয়া হয়েছিল, আর সেটা ছিল মার্ডার। নরেন্দ্র ওয়ালিয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে খুন করা হয়েছিল। লখবীর সন্ধু, আগে হ্যাঁ, তোমার ছেলে মঞ্জিত কোথায়? আগে ভেতরে আছে। কি ব্যাপার স্যার? ব্যাপারটা কি, কিছু বলবেন কি? কিছু কি, সব কিছু বলবো। ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা খুবই সিরিয়াস।
যাকে বলে সঙ্গীন। আর সেসব কথা তো এখানে বলা যায় না। তো যাওয়া যাক, নিয়ে চলো এদের দুজনকে। আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, স্যার কি হয়েছে আমাকে বলুন না একবার। স্যার কি হয়েছে? স্যার একবার তো বলুন কি হয়েছে, কি করেছে ওরা? স্যার বলুন না। স্যার, স্যার, স্যার বলুন না স্যার। অর্জুন গিল, স্যার, চল। কোথায় যাব স্যার? মনে হয় তুই একটু বেশি ছুটি নিয়ে নিয়েছিস অর্জুন গিল। সেই জন্য তুই পুলিশের ভাষাও ভুলে গেছিস। যখন আমি বললাম চল, তার মানে হলো তোকে যেতে হবে। কোনো প্রশ্ন না করে চল, নইলে তো চামড়া তুলে আমরা কাছে ঝুলিয়ে দেবো, সেইভাবে ঝোলাবো, বুঝলি? এবার চল। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাও এইভাবে ক্রিমিনালের মতো? ক্রিমিনালের মতো? অর্জুন গিল, তোর মনে কিছু চলছে? কোনো ক্রাইম করেছিস তুই? এইসব কি প্রশ্ন করছেন আপনি? নরেন্দ্রবাবু আমার জামাই ছিল। সেদিন রাতে আমরা একটু খেয়েছিলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছিল, অনেক বেশি। আর ও তো সেটা সহ্য করতে পারেনি, মারা গেল। সান্ধু বাবু, আপনিও সহ্য করতে পারবেন না। কেননা আমার মনে হয় নরেন্দ্র ওয়ালিয়ার মৃত্যু একদম স্বাভাবিক নয়। ওনার হার্ট অ্যাটাক হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি ওদের পরিবারকে অনেক দিন ধরে জানি। মঞ্জিত আমার ভীষণ ভালো বন্ধু। লক্ষ্মীর আঙ্কেল আর সতবন দিদিকেও আমি খুব ভালোভাবে জানি। হ্যাঁ, কিন্তু ওনার স্বামী নরিন্দর ওয়ালিয়াকে আমি এর আগে কখনো দেখিনি। গুলি চলেনি। কি? না গুলি চলেছে, না ছুরি, না কোনো অস্ত্রের ব্যবহার করা হয়েছে। নরেন্দ্র বাবুকে খুন করায়। আর না এখনো পর্যন্ত কোনো অস্ত্র পাওয়া গেছে, সেটা তো আমরা জানি। এইসব আপনি কি বলছেন স্যার? গলা টিপেছিলিস ওনার? হাত দিয়ে না কোনো কাপড় দিয়ে? ভালোভাবে বলে দে, নরেন্দ্র বাবুকে কি করে মারা হয়েছিল আর কে মেরেছে ওনাকে? আমি সব কিচ্ছু জানি না। আমি তো ওখানে ছিলামই না যখন জামাইবাবু মারা যান। আমি তো নানাকপুর ফিরে এসেছিলাম ডিউটি করার জন্যে। সেখানে লক্ষ্মীর আঙ্কেল আমাকে ফোন করে বলেন যে এরকম হয়েছে। আমি সঙ্গে সঙ্গে থানা থেকে বেরিয়ে সোজা ওদের বাড়ি যাই। অর্জুন, কখন মারা হয়েছিল ওনাকে বল। রাতে না দিনের বেলা? স্যার, এই সমস্ত গল্প আপনি নিজের মনে তৈরি করছেন। আমি কারোর খুনের সঙ্গে কোনোভাবে জড়িত নই। নরেন্দ্র ওয়ালিয়ার খুন হয়েছে, আর এই খুন হয় আপনি নয় আপনার ছেলে মঞ্জিত, দুজনে মিলে করেছেন। এসব কিন্তু আপনি আজে বাজে কথা বলছেন, কিন্তু কেন বলছেন আমি বুঝতে পারছি না। সন্ধুবাবু, শুরুতে আমরাও এটা বুঝতে পারছিলাম না, কিন্তু পরে ওই ছেলেটা তো আমাদের উর্দি পড়ে থাকে, কিন্তু কাজ করে আপনার হয়ে। অর্জুন গিল, ও শেষমেশ পর্দাটা তুলে ফেললো, আর আমরা সব দেখতে পেলাম। আসল কথা হলো এই যে আপনারা যে ষড়যন্ত্রটা করেছেন সেটা ওই দূরের লোকটা জেনে ফেলেছে, গন্ধ বেরোচ্ছিল। আর সে অনেক আগে আমাদের কাছে অভিযোগও করেছে। আপনি যে আজকে এই জায়গায় বসে আছেন না, তার সূত্রপাত আমরা অনেক আগে থেকে করেছি। সেই জন্য আপনি আজ এখানে। আমরা কিচ্ছু করিনি স্যার। কিছু করেনি? আপনারা একজন মানুষের লাশকে বিনা সার্টিফিকেটে শ্মশানের বদলে ময়দানে জ্বালিয়ে দিয়েছেন, আর তাও তাড়াহুড়ো করে। আর তারপর দিন বিয়েতে অনেক খরচা হওয়ার বাহানা দেখিয়ে আপনি আপনার ছেলে মঞ্জিতের বিয়ে গুরপ্রীতের সাথে করিয়েছেন। নরেন্দ্র ওয়ালিয়ার যখন মৃত্যু হয় তখন তার ভাই সরবজিৎকে ইনফর্ম করা দরকার ছিল কিনা? ইনফর্ম করা তো দূরের কথা, তাকে খবর পর্যন্ত দেওয়া হয়নি। এসব কি? এই সবই আমাদের ভাগ্যের ফেরে স্যার। আমরা আমাদের জামাইকে হারিয়েছি স্যার। জামাইকে হারিয়েছেন, কিন্তু ওনার টাকা তো হারাননি। সেই জন্য এই নাটকবাজি বন্ধ করুন। আমরা জানি এটা একটা ষড়যন্ত্র। আমরা এটাও জানি যে নরেন্দ্র ওয়ালিয়া আর সতবন্তকে প্যারিস থেকে মন্তারপুর একটা ষড়যন্ত্র করে আনা হয়েছিল, আর সতবন্ত এই ষড়যন্ত্রের সামিল ছিল। আমরা যাব আর একসাথে যাব, আমি একা তো যাব না। আর আমরা এটাও জানি যে সতবন্ত নিজের ভূমিকা খুব ভালোভাবে পালন করেছে। নরেন্দ্র, নরেন্দ্র ওঠো। সত্যিই বড় ভুল হয়ে গেছে রে। দিদি, এবার জামাইবাবুর অন্তিম সংস্কারটা করতে হবে তো? এসব মিথ্যে কথা স্যার।
কোনো ষড়যন্ত্র এখানে ছিল না স্যার। জানি না আমি অর্জুন আপনাকে কি সব বুঝিয়েছে। ও তো আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে সন্ধুবাবু, আর ও নিজে সেটা স্বীকার করেছে। ও নিজেও এই ব্যাপারে সম্পূর্ণ জড়িত, আর সত্যবান তো জড়িত। আর এই খুন শুধুমাত্র টাকার জন্য হয়নি, এতে একটু ভালোবাসাও যুক্ত আছে। এসব আপনি কি অপবাদ দিচ্ছেন স্যার? সত্যবান কর আর অর্জুন গিল দুজনের মধ্যে সম্পর্ক ছিল। অর্জুন, এই কথাটা তুই খুব ভালো করে জানিস যে লকআপের এই 4 দেওয়ালের ভেতরে সত্যি কি করে বের করতে হয় আর কিভাবে বার করতে হয়। অনেক সময় নষ্ট করে দিয়েছিস তুই, এবার সব বলে দে। 1 অগস্ট দুপুর 3:30 সময় সত্যবন্তের সঙ্গে তোর ফোনে কথা হয়। ও প্যারিসে ছিল আর তুই এখানে ছিলিস পাঞ্জাবে, আর তারপরের দিনই ও ইন্ডিয়ার জন্য বেরিয়ে পড়ল। এবার তুই আমাকে সোজাসুজি এটা বল যে 1 অগস্ট তোদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল। কালকের টিকিট আমার। আমি অপেক্ষা করছি তোমার সঙ্গে দেখা করার জন্য। আমি অর্জুন, আর এইবার আমাদের মধ্যে যে কাঁটাটা আছে সেটাকে তুলে একেবারে ফেলে দেব। তুমি চিন্তা করো না, এই সুযোগটা আমি ছাড়বো না। ওরে সত্যবন্ত মা, তুই শুধু এইটুকু ব্যবস্থা কর যে যাতে নরেন্দ্র এখানে অবশ্যই আসে। একবার যদি এটা করতে পারিস না, বাকি সব আমি সামলে নেব। আমি ওকে ইন্ডিয়া নিয়েই আসবো বাবা। আমি ওকে কিছুতেই প্ল্যান বদলাতে দেব না। 3352150731 এটা সত্যবন্তের নাম্বার, যে নাম্বারের সঙ্গে তুই বারবার কথা বলেছিস। আর নরেন্দ্র বাবুর মৃত্যুর পরেও তোরা দুজনে রেগুলার টাচে ছিলিস, মানে রোজ। স্যার, উনি আমার পরিচিত বন্ধুর দিদি, তো কুশল বিনিময়ের জন্য মাঝে সাঝে আমি ফোন করে থাকি। স্যার, আপনি এমন একটা কথা বলছেন। সন্ধুবাবু, কনস্টেবল অর্জুন গিল আমাদের সবকিছু বলে দিয়েছে, আর আমরাও সমস্ত প্রমাণ একত্র করেছি। সে আমাদের বলেছে যে সে খুনের ষড়যন্ত্রে যুক্ত তো ছিল। সে এটুকু তো জানতো যে খুন কবে হবে, কিন্তু যে সময় খুন হয়েছে সে সেখানে উপস্থিত ছিল না। সেই সময় ওই ঘরে 3 জন উপস্থিত ছিল, আপনি, আপনার পুত্র মঞ্জিত, আর আপনার মেয়ে নরেন্দ্র ওয়ালিয়ার স্ত্রী, আর অর্জুন গিলের প্রেমিকা সত্যবন্ত কর। এখন এই পুরো কেসটায় সব থেকে যদি কেউ কম সাজা পায় সেটা হলো এই অর্জুন গিল, আর যদি কেউ ফেঁসে যায় সে হলো আপনার ছেলে মঞ্জিত। স্যার, আমার ছেলেকে একদম ফসাবেন না স্যার, ও বেচারা তো কিচ্ছু জানতো না এসব ব্যাপারে। তাহলে এই ষড়যন্ত্রের সত্যিটা কি একবার আপনার থেকেও শুনে নি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্যি বলার এর থেকে ভালো সুযোগ আর কোনোদিন পাবেন না। সব ঠিক আছে বাবা। তোর গলাটা তো একটু অন্যরকম শোনাচ্ছে মা, ব্যাপারটা কি? নিজের বাবাকে তুই বলবি না? এখানে সবকিছু থেকেও কিচ্ছু নেই বাবা। এই বিয়েটা বিয়ের মতো কোনোদিনই ছিল না। নরেন্দ্র কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে? না বাবা, ও মানুষ হিসেবে খুবই ভালো, কোনো জিনিসের অভাব বোধ করতেই দেয় না। কিন্তু বাবা, টাকা দিয়ে তো আর সব জিনিস কেনা যায় না, যেমন সম্পর্ক। তুই বলতে চাইছিস? আমি বলতে চাইছি নরেন্দ্র ও বুড়ো বাবা। যখন টাকার জন্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া করতে হয় তখন মন খারাপটা প্যাকেজেই থাকে। সব দোষ আমার ছিল স্যার। টাকা পয়সার লোভে আমি মেয়ের সুখের কথা ভুলে গেছিলাম স্যার। ও চুপচাপ মেনে নিয়েছিল। হয়তো ও ভেবেছিল যে ওর জীবনটা খুব ভালোভাবে কাটাবে, কিন্তু ভুল ছিল স্যার, সব ভুল ছিল স্যার। জীবনের সব সুখ তো টাকা দিয়ে কেনা যায় না। আপনি কোন ভুলটা ঠিক করেছেন, আর তাও খুনের মাধ্যমে? স্যার, অর্জুন সত্যবন্তকে বরাবরই ভালোবাসত, আর সত্যবন্ত ওকে খুব ভালোবাসত। কিন্তু আমি যদি এটা বলি যে সত্যবন্ত আর অর্জুনের অ্যাফেয়ার সত্যবন্ত আর নরেন্দ্রের বিয়ের আগের থেকে চলছিল, তাহলে সেটা ভুল হবে না? হ্যাঁ বা না? হ্যাঁ স্যার, ওদের মধ্যে তো আগে থেকেই প্রেম ছিল। নরেন্দ্র আর সত্যবন্তের প্যারিসে একটা ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, আর সেখান থেকে 75 লাখ টাকা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তোরা দুজন একজনকে খুন করে নতুন জীবন শুরু করতে চেয়েছিলিস। অর্জুন গিল, তুই নরেন্দ্রর লাশের ওপর
নিজের প্রাসাদ গড়তে চেয়েছিলিস? আমার তো মনে হচ্ছে যে আমি আমার মেয়ের খুব ক্ষতি করেছি। আমি তো শুধু আমার মেয়ের ভালো চেয়েছিলাম, আমি ওকে সুখী করতে চেয়েছিলাম। বাড়িটা তো আমাদের নামে হয়েই গেছিল, আর আর প্যারিসের জায়গা জমি মেয়ের নামে হয়ে যেত। তারপর নরেন্দ্রকে আমাদের আর কোনো প্রয়োজন ছিল না স্যার। একটি প্রেম কাহিনী আর অর্থের লোভের জন্যই এই খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। মিথ্যে প্রতিশ্রুতি, ভালোবাসার ঢং খুবই সুন্দরভাবে করা হয়েছিল। আমি বারণ করলাম তো। আর তাছাড়া এটা কোনো সময় হলো ঘোরার? আমি এক কাজ করব, অর্জুনকে ওর সাথে পাঠিয়ে দেবো। ওই পুলিশে চাকরি করে অর্জুন, মঞ্জিতের বন্ধু। আপনি স্যার খালি হুকুম করুন। অর্জুনকে ডাকাই হয়েছিল বিশেষ উদ্দেশ্যে, যাতে তাকে নরেন্দ্রর সঙ্গে পাঠিয়ে নরেন্দ্রর বিশ্বাস জয় করে নেওয়া যায়, আর কখনো কারো কোনো সন্দেহ যাতে না হয়। মদের নেশাকে ব্যবহার করা হয় নরেন্দ্রর সঙ্গে গভীর বন্ধুত্ব আর তাকে আনন্দ দেওয়ার জন্য। চুপ কর অর্জুন, সবাই মিলে তোরা খুব মদ খাচ্ছিস, আর তোর কোনো বুদ্ধিশুদ্ধি আছে কিনা? এর শরীর দেখ, এর বয়স দেখ, এই বয়সে এসব কেউ করে নাকি? হ্যাঁ, সতবন্ত একজন চিন্তাশীল স্ত্রীর ভূমিকায় খুবই পারফেক্ট ভাবে অভিনয় করে গেল। ওরে মা, ও একদম ঘুমিয়ে পড়েছে। আসল সময়টা এসে গেছে। আমি সকাল হলেই বেরিয়ে যাব। বাকি যা করার আমি করে নেব। বাবা, আমি যখনই ফোন করব তখনই চলে আসবে। আমি আপনার ফোনের অপেক্ষা করব, তারপর লাশটার ব্যবস্থা করতে হবে, পুড়িয়ে দেব। চা হয়েছে নেমো? হ্যাঁ দিদি। দিদি, নরেন্দ্র দাদাকে দেখতে পাচ্ছি না, অন্য ঘরে শুয়ে আছে। কাল রাতে না ও অনেক খেয়েছে জানিস। এই পুরুষ লোকগুলো ভাবে যে আমরা কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু দেখতে পাই না। আচ্ছা দিদি, নরেন্দ্র দাদাকে চা দিয়ে আসি। চক্রান্ত অনুযায়ী সদবন্ত রোজকার মতো জীবনযাপন করার অভিনয় করে গেল, আর নিম্বুকে পাঠালো নরেন্দ্রকে জাগানোর জন্য, যেখানে সে ভালো করেই জানতো যে নরেন্দ্রর লাশ পড়ে আছে ঘরে। সে নিজে নরেন্দ্রকে খুন করেছিল, কিন্তু এসব এজন্যই করা হলো যাতে নিম্বুর সন্দেহ না হয়, আর পুরো দুনিয়া যাতে মনে করে যে এটা একটা নিছক দুর্ঘটনা। বিয়ে বাড়িতে বিয়ের ঠিক আগের দিন কারো স্বাভাবিক মৃত্যু হয়েছে, কারো মাথাতেই আসবে না যে এটা একটা খুন। অর্জুন চুপচাপ আর খুব তাড়াতাড়ি শেষকৃত্য করিয়ে দিল। চক্রান্তের সামিল সবার মনে হয়েছিল যে সমস্ত সন্দেহ, সব প্রশ্ন এই আগুনে জ্বলে শেষ হয়ে যাবে। নবজোৎ দেবী আপনার বৌদি সতবন্ত, আর তার বাবা লখবীর সিং সন্ধু, আর সতবন্তের প্রেমিক অর্জুন গিল, এই তিনজনে মিলে আপনার ভাসুর নরেন্দ্র ওয়ালিয়ার খুনের ষড়যন্ত্র করেছে, আর তারপরে এটার পরিণাম দিয়েছে। তাই জন্য ওরা এত জোর দিয়ে বলছিল যে নরেন্দ্র দাদাকে বিয়েতে আসতেই হবে। এই তিনজনে একদম ঠিক করেই নিয়েছিল যে এবার নরেন্দ্র ওয়ালিয়াকে খুন করেই ছাড়বে। কিন্তু মারার কি দরকার ছিল? যদি সতবন্ত নরেন্দ্র দাদার সাথে খুশি ছিল না, তাহলে ডিভোর্স চাইতে পারতো। নবজোৎ দেবীর ডিভোর্স হওয়ার মানে হলো অনেক অনেক অর্থ আর সুখ স্বাচ্ছন্দ্য থেকেও ডিভোর্স হয়ে যাওয়া।
আর যদিও নরেন্দ্র ওয়ালিয়াকে এমনিই ছেড়ে চলে যেত, তাহলে জল আদালত অব্দি গড়াতো। এরকম অবস্থায় সতবন্ত তার কি করতো? কেননা ও তো খুব তাড়াতাড়ি তার প্রেমিক অর্জুন গিলের সাথে এক হওয়ার প্ল্যান করছিল। সেই জন্য এক ঝটকায় সমস্ত সম্পত্তি হাতানোর মতলবে সে নরেন্দ্র ওয়ালিয়াকে খুন করে দিল। বাবা, আমার বিয়েটা একটা অজুহাত ছিল, একটা খুনের। যখন দিদি বিয়ে করে প্যারিস চলে যায়, আমি খুব ছোট ছিলাম বাবা। সেজন্যই চাইতাম যে জামাইবাবু আর দিদি আমার বিয়েতে আসুক, কিন্তু তোমরা আমার ভালোবাসার সুযোগ নিলে বাবা। আমি চাইতামও না আর জানতামও না, কিন্তু তোমরা আমাকে এই নোংরা চক্রান্তে ঠেলে দিলে। নিজেরই বাড়িতে, আমারই চোখের সামনে তোমরা জামাইবাবুকে মেরে দিলে। ও জানতে পেরে গেছে যে সব ফাঁস হয়ে গেছে। ও জানে যে ওর বাবা আর বয়ফ্রেন্ড এখন জেলে আছে। কিন্তু আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে সতওয়ান্ত এরকম প্ল্যান করতে পারে। আর অন্যদিকে দেখো, নরেন্দ্র দাদা সতওয়ান্তকে মাথায় তুলে রাখতো, কত ভালোবাসতো ওকে, কত বিশ্বাস করতো ওকে। মাম্মা, কোনো প্রবলেম হয়েছে কি? না তো শোনা। কেন, কি হয়েছে? ওই তুমি আর নবজোত আন্টি ফোনে ঝগড়া করছিলে যে? ও কিছু না শোনা, এমনি জোরে কথা বলছিলাম। ব্যাপারটা সামান্যই ছিল, তুমি ভেবো না। যাও। স্যার, সতবন্ত ওয়ালিয়া ফ্রান্সের সিটিজেন। তাকে অ্যারেস্ট করতে গেলে প্রথমে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। নিশ্চয়ই করবে আহুজা, রিপোর্ট ফাইল করো। হাই কমিশনের এটা পরিষ্কার জানা উচিত যে এটা একটা মার্ডার কেস। ইয়েস স্যার। এই সতবন্ত ওয়ালিয়াকে যে কোনো পরিস্থিতিতে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসতে হবে, যাতে আমরা কেসটা চালাতে পারি। কিন্তু স্যার, আমাদের কাছে না তো লাশ আছে, না পোস্টমর্টম রিপোর্ট, আর না কোনো মার্ডার ওয়েপন। কিন্তু আহুজা, আমাদের কাছে ব্যাংক রেকর্ডস আছে, ফোন রেকর্ডস আছে। আমাদের কাছে হয়তো খুব একটা পোক্ত প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহই নেই যে সতবন্ত ওয়ালিয়া নিজের স্বামীর খুনের অপরাধী। খুন করেছেন উনি। ইয়েস স্যার। লঘবীর আর অর্জুনকে আইপিসির 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই তাদের বিরুদ্ধে 120 বি ধারায় ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগও আনা হয়েছে। এই তিনটে অভিযোগই সতবন্ত ওয়ালিয়ার বিরুদ্ধেও আনা হয়েছে, যে কিনা নরেন্দ্র ওয়ালিয়াকে খুন করেছে। লঘবীর আর অর্জুন আপাতত আইনি হেফাজতে রয়েছে, আর সতবন্ত ওয়ালিয়াকে ফ্রান্স থেকে ইন্ডিয়ায় আনার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। আরও একবার পারফেক্ট ক্রাইম কথাটা মিথ্যে প্রমাণিত হলো। আরও একবার প্রমাণিত হলো যে অপরাধ করার পর অপরাধী যতদূরই পালাক না কেন, ফিনিশিং লাইন হলো আদালতের কাঠ গড়া। এই তিনজন ক্রিমিনালই ভেবেছিল যে তারা অপরাধ করে বেঁচে যাবে, কিন্তু সত্যিটা হলো যে তারা বাঁচতে পারল না। কোনো পুলিশ কমপ্লেন ছিল না, আর না এই খুনের কোনো হালকা গন্ধও সেই গ্রামে ছিল। কিন্তু তবুও এই কেসটা সলভ হলো, আর অপরাধীরাও ধরা পড়ে গেল। এই কেসে পরিবারের কারো মনে হয়েছিল যে এই মৃত্যু ন্যাচারাল নয়। এই মৃত্যুর পিছনে যে পরিস্থিতি ছিল তার উপরে পর্দা তো ফেলে দেওয়া হয়েছিল যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে, কিন্তু সেই পর্দা ছোট ছিল। যদি কেউ এরকম ভেবে থাকে যে খুনের মতো গুরুতর অপরাধকে ভিত বানিয়ে কেউ তাদের জীবনের স্বপ্নকে পূরণ করতে পারবে, তাহলে সে খুব বড় বোকা। একটা জীবন শেষ করে দিয়ে আর একটা জীবন কি করে শুরু করা যায়? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।